আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ফিজিক্স 1-এর যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এই ভেক্টর সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব এবং ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ আমি তোমাদের করে দেব। তাহলে তোমরা সবাই আমার সাথে থাকো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা জানি যে আমরা যা পরিমাপ করতে পারি সেগুলোই কিন্তু এক একটা কি রাশি, তাই না? আমরা এই ভৌত জগতে যা পরিমাপ করতে পারি সেগুলো এক একটা রাশি। যেমন আমি যদি বলি আমার উচ্চতা 5 ফিট, তাহলে এটা কি দৈর্ঘ্য। যে আমি বললাম যে আমার দৈর্ঘ্য 5 ফিট উচ্চতা, তাহলে এটা কিন্তু আমি পরিমাপ করতে পারতেছি, তার মানে দৈর্ঘ্য একটা রাশি। আবার যদি বলি আমার শরীরের তাপমাত্রা, যে ধরো 98 ডিগ্রি, তার মানে তাপমাত্রা এটাও কি আমি পরিমাপ করতে পারতেছি, তার মানে তাপমাত্রাও একটা রাশি। তো এখন এই রাশি কিন্তু দুই প্রকার, তাই না? আমরা জানি রাশি হচ্ছে দুই প্রকার। তো একটা রাশি হচ্ছে কি তোমার স্কেলার রাশি, এবং আর একটা রাশি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনগুলো? যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, অর্থাৎ শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? যে রাশিকে প্রকাশ করার জন্য আমার মান ও দিকের প্রয়োজন। এখন ভেক্টর রাশিকে কিন্তু দিক রাশিও বলা হয় বা সদিক রাশি এটাও বলা হয়, আর স্কেলার রাশিকে বলা হয় অদিক রাশি। আচ্ছা, তাহলে এখন আসো যে স্কেলার রাশি কোনগুলো? যেগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, শুধু মানই যথেষ্ট। যেমন দৈর্ঘ্য, তারপরে যদি বলি ভর, সময়, এগুলো সবই কি স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্রুতি, কাজ, তো এগুলো শুধু মানই যথেষ্ট। তাহলে ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোকে প্রকাশ করার জন্য আমার মান ও দিক উভয়ের দরকার হয়। যেমন আমি যদি বলি একটি গাড়ির গতিবেগ, একটা গাড়ির গতিবেগ আমি ধরলাম যে 80, আমি যদি বলি শুধু কিলোমিটার, তাহলে কি হবে? হবে না। আমার তাহলে কি বলতে হবে? 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো যে আমি যদি একটা গাড়ির গতিবেগ বা বেগ প্রকাশ করতে যাই, তাহলে কিন্তু শুধু কিলোমিটার দিয়ে হচ্ছে না, তা কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় এত কিলোমিটার বেগে যায়। তার মানে বেগ একটা কি ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে ওজন, ডাব্লিউ সমান কি mg, তাই না? এই যে অভিকর্ষ ত্বরণ সবসময় কি করে? একটা নির্দিষ্ট দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তার মানে এখানে ওজনও একটা কি ভেক্টর রাশি। এরপরে আমি যদি বলি যে বল, আমরা জানি যে F সমান কি ma, তাহলে এখন দেখো, অর্থাৎ ভর গুণ ত্বরণ, তার মানে আমার বল প্রকাশ করতে হলে কিন্তু আরও এক বা একাধিক রাশির প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র একটা রাশি যথেষ্ট না। তার মানে এটাও কি একটা ভেক্টর রাশি। তার মানে বেগ একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, এগুলো সবই কি ভেক্টর রাশি, কারণ এগুলো প্রকাশ করার জন্য আমার মান ও দিক উভয়ের প্রয়োজন। আর স্কেলার রাশি কোনগুলো? যেগুলো প্রকাশ করার জন্য আমার শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আশা করি স্কেলার এবং ভেক্টর রাশি এই দুইটা জিনিস বুঝতে পারছো। তো এখন আসো যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখি। ভেক্টরকে সাধারণত দুইটা উপায়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে জ্যামিতিক উপায় আর একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক উপায়ে সরল রৈখিকভাবে প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, তার মানে কি এ বি একটা ভেক্টর বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে। আচ্ছা,
আরেকটা হচ্ছে কি অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে যে কোনো অক্ষরের উপরে আমি যদি ভেক্টরের চিহ্ন দিই, যেমন এটা একটা ভেক্টর বোঝাবে, বা আমি যদি এইভাবে দিই তাও একটা ভেক্টর বোঝাবে, আমি যদি এরকম লিখি তাও একটা ভেক্টর বোঝাবে, আবার আমি যদি এটা একটু বোল্ড আকারে লিখি তাও এটা কিন্তু একটা ভেক্টর বোঝাবে। তো এইগুলো সবই হচ্ছে কি, তুমি যে কোনোভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারো, এইভাবে 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 এবং বোল্ড আকারে। তো আমরা স্বাভাবিকভাবে কিন্তু এইভাবেই লিখি সব জায়গায়, তুমি যে কোনোটা লিখতে পারবা। তা এখন একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে আমার এইভাবে ভেক্টর চিহ্ন দিতে হবে। তা এখন ধরো যে কোনো ভেক্টরের মান তুমি লিখবা, যেমন 2, 3, 4। তাহলে আমরা স্কেলার রাশিতে কিন্তু 2 কেজি বা 3 ফিট বা এরকম যে কোনো মান আমরা সরাসরি কিন্তু লিখলেই হয়ে যেত। বাট ভেক্টরে যদি আমি এই মান প্রকাশ করতে যাই তাহলে আমার কি লাগবে, এর সাথে দিক লাগবে। তাহলে আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমার যে 3টা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং একটা কি জেড অক্ষ। এই এক্স ওয়াই জেড এই 3টা ধনাত্মক অক্ষকে 3টা আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এক্স অক্ষকে আই, ওয়াইকে হচ্ছে তোমার জে এবং জেডকে হচ্ছে কে। এই যে 3টা আয়ত একক ভেক্টর আই, জে এবং কে, এই 3টা অক্ষ বরাবর আমার ধনাত্মক অক্ষ বরাবর কাজ করতেছে। অর্থাৎ এক্স অক্ষকে আই ভেক্টর, ওয়াইকে জে ভেক্টর এবং জেডকে কে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার যদি ভেক্টর রাশিকে আমি প্রকাশ করতে যাই তাহলে আমার অবশ্যই কি এই যে আয়ত একক ভেক্টর এটা দ্বারা আমার দিক বোঝাবে। তাহলে এখানে দেখো 2, 3, 4 আছে। আমি যদি এখন এটাকে লিখি তাহলে কি লিখবো, 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে এখানে এই ভেক্টরের রাশিকে প্রকাশ করলাম। এখন এই ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে তার যে মানগুলো অবশ্যই এগুলো দিক ব্যবহার করতে হবে। এবং এই যে আই, জে, কে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা একক ভেক্টর এবং এগুলোর প্রত্যেকটার মান কিন্তু 1। তো এখন তোমার একক ভেক্টরের সংজ্ঞা আসতে পারে যে একক ভেক্টর কাকে বলে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা তুমি এইভাবে লিখতে পারো যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। অথবা তুমি এইভাবে বলতে পারো যে কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তখন একক ভেক্টর পাওয়া যায়। এখন এখানে একটা ভেক্টর রাশি, এইটা যদি আমি মান বের করি তাহলে এইভাবে বের করতে পারি যে এখানে মডুলাস দিয়ে অথবা শুধু এল দিয়ে রুট ওভার এখানে যে একক ভেক্টরের সহগগুলো আছে তাদের বর্গ করতে হবে, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখন এখানে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কিন্তু ভিতরে নিয়ে নিতে হবে, সূত্র কিন্তু প্লাসের। তাহলে এখানে কত হয় দেখো, 4 প্লাস 9 প্লাস 16। তাহলে কত হলো, 16 আর 4 20 আর 9 হচ্ছে 29। তাহলে 29 রুট 29 এটা হচ্ছে এর ভেক্টর রাশির মান। তাহলে আমি যদি একক ভেক্টর এখানে প্রকাশ করতে যাই তাহলে দেখো ভেক্টর রাশি হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k আর এটার মান হচ্ছে রুট ওভার 29। তাহলে এটাও একটা একক ভেক্টর প্রকাশ হয়েছে। অর্থাৎ একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর রাশিকে যখন তুমি তার মান দ্বারা ভাগ করবা তখন একক ভেক্টর পাওয়া যায়। অথবা যে আয়ত একক ভেক্টরের সংজ্ঞা যদি তুমি এভাবে বলো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড যে আমার ধনাত্মক অক্ষ আছে এই ধনাত্মক অক্ষকে যে আমার 3টা একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে আই জে কে, এই 3টি হচ্ছে আয়ত একক ভেক্টর। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে তোমার একক ভেক্টর পরীক্ষা আসতে পারে বা কোনো ভেক্টর রাশির মান বের করো সেটাও তোমার আসতে পারে, তাহলে তুমি এভাবে বের করে দিবা। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। এইটা যদি আসে তাহলে কি লিখবা, এটা হচ্ছে পজিশন ভেক্টর।
পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলে। আচ্ছা, তাহলে এইটা আমার ধরো যে এক্স এবং ওয়াই অক্ষ, এখানে আমার হচ্ছে মূল বিন্দু আছে। তা আমি ও বিন্দুর সাপেক্ষে আমি যখন পি এর অবস্থান নির্ণয় করব তাহলে ও পি হচ্ছে আমার একটা কি অবস্থান ভেক্টর হবে। হ্যাঁ, যে মূল বিন্দুর সাপেক্ষে যখন অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তখন হচ্ছে আমার অবস্থান ভেক্টর পাওয়া যায়। অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে হবে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান, তাহলে ও পি। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা হচ্ছে যখন কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যখন কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, ধরো এই একটা ত্রিভুজ ও বি সি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এইটা এবং এইটা ধরলাম, এই দুটো সন্নিহিত বাহু একই ক্রমে একই দিকে যখন দুটি ভেক্টর রাশি মান ও দিক নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এই দুইটা বাহুর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো এটা যদি আমার একটা তোমার এই সন্নিহিত বাহুর ও বি, আমি এটা ধরলাম পি, এইটা ধরলাম কিউ, তাহলে লব্ধিটা হচ্ছে কি এদের বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। হ্যাঁ, যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীতক্রমে ওই দুটি রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আর সমান কি লেখা যায়, পি যোগ কিউ, যে এটা যেহেতু লব্ধি নির্দেশ করছে, তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আছে তোমার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আশা করি এইটা বুঝতে পারছো। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, আসো এটা দেখি। সামান্তরিক সূত্র। আচ্ছা, সামান্তরিক সূত্রটা হচ্ছে আমরা সাধারণত জানি যে তোমার যদি কোনো বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল হয়, যে এইদিকে একটা পি বল, এইদিকে ধরো একটা কিউ বল, তাহলে এই বস্তুটা আসলে কোন দিকে যাবে, পির দিকে যাবে না কিউর দিকে যাবে? এই বস্তুটা যাবে হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী এর লব্ধি বরাবর। ঠিক আছে, এটা আমরা জানি। তা এখন সামান্তরিক সূত্রটা হচ্ছে যদি কোনো বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল হয় এবং ওই বিন্দুটায় যদি একটি সামান্তরিকের কৌণিক বিন্দু হয়, যদি একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল হয় এবং ওই বিন্দুটায় যদি একটা সামান্তরিকের কৌণিক বিন্দু হয়, তাহলে এই সামান্তরিকের যে দুটি সন্নিহিত বাহু এটা ওই বল দুইটিকে নির্দেশ করবে, অর্থাৎ এইখানের যে পি কিউ এই সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বয়কে নির্দেশ করবে, অর্থাৎ পি এবং কিউকে নির্দেশ করবে। এবং এই সামান্তরিক এই যে এইখানকার যে বল দ্বয়ের লব্ধি ছিল
এই লব্ধিটা হচ্ছে এই সামান্তরিকের কর্ণকে নির্দেশ করবে। ঠিক আছে, যে ও এ বি সি যদি একটা সামান্তরিক হয়, তাহলে এই যে ও বি যে কর্ণ, এই কর্ণটা হচ্ছে লব্ধি নির্দেশ করবে। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র, যে যদি কোনো বিন্দুতে দুটা বল ক্রিয়াশীল হয় এবং ওই বিন্দুটা যদি একটা সামান্তরিকের কৌণিক বিন্দু হয়, তাহলে এই সামান্তরিকের সন্নিহিত বাহুই ওই বলদ্বয়কে নির্দেশ করবে এবং এই সামান্তরিকের যে কর্ণ সেটা হচ্ছে ওই বলদ্বয়ের লব্ধিকে নির্দেশ করবে। এটাই মূলত সামান্তরিকের সূত্র। তো এটা বইতে আরও ভালোভাবে আছে, তোমরা পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। আমি আর লিখলাম না, জাস্ট আমি বোঝাই দিলাম। এটা তো থাকবেই, এটা তুমি ভালো করে দেখে নিও। তো এখন আমরা সামান্তরিক সূত্রের প্রমাণটা লিখি বা প্রমাণটা করি। সাধারণত আছে সামান্তরিক সূত্রের লব্ধি এবং দিকের মানটা প্রতিষ্ঠা করো। তাহলে এখন আসো, প্রথমে তোমরা সামান্তরিক সূত্রটা লিখবা। ঠিক আছে, এখানে প্রথমে সামান্তরিক সূত্রটা লিখবা। সামান্তরিক সূত্রটা প্রথমে লিখবা যে যদি কোনো বিন্দুতে দুটি বল ক্রিয়াশীল হয় এবং ওই বিন্দুটি যদি কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু হয়, তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় ওই বল দুটিকে নির্দেশ করবে এবং সামান্তরিকের কর্ণ বলদ্বয়ের লব্ধিকে নির্দেশ করবে। প্রথমে এই সামান্তরিক সূত্রটা আগে লিখবা। তা এখন এখানে একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা বল ধরলাম পি আর একটা ধরলাম কিউ। ঠিক আছে, এখন সামান্তরিক সূত্রের প্রমাণ অর্থাৎ লব্ধি প্রতিষ্ঠা করি। তা মনে করি ও বিন্দুতে পি এবং কিউ দুটি বল কাজ করতেছে। আচ্ছা, এটা লিখতে পারো যে মনে করি ও বিন্দুতে পি এবং কিউ দুটি বল কাজ করছে। আচ্ছা, তো এখন এই ও বিন্দুকে একটি সামান্তরিকের কৌণিক বিন্দু ধরে ও বিন্দুকে একটি সামান্তরিকের কৌণিক বিন্দু ধরে ও এ বি সি একটি সামান্তরিক অঙ্কন করি। অর্থাৎ
ও বিন্দুতে দুইটা বল কাজ করতেছিল, একটা হচ্ছে তোমার পি, একটা হচ্ছে কিউ। এখন এই ও বিন্দুকে একটা সামান্তরিকের কৌণিক বিন্দু ধরে ও এ বিসি একটা সামান্তরিক অঙ্কন করি। তাহলে এখানে একটা সামান্তরিক অঙ্কন করলাম, সেটা হচ্ছে ও এ বি সি। আচ্ছা, তা এখন দেখো, তাহলে এই সামান্তরিকের ও এ এবং ও সি বাহুদ্বয় পি এবং কিউ বল নির্দেশ করতেছে। সামান্তরিকের ও এ এবং ও সি বাহুদ্বয় পি এবং কিউ বলকে নির্দেশ করে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটা। আচ্ছা, তো এখন দেখো, ও এ কে আমি এম পর্যন্ত বর্ধিত করি এবং বি এম এখানে লম্ব, যে ও এ কে এম পর্যন্ত, ও এ কে এম পর্যন্ত বর্ধিত করি এবং বি এম লম্ব আঁকি। তো এখন দেখো, যেহেতু আমার ও সি এবং এ বি কি সমান্তরাল, হ্যাঁ, ও সি সমান্তরাল এ বি, যে ও সি সমান্তরাল এ বি, তাহলে এখন আমরা কি লিখতে পারি? কোণ সি ও এ সমান কি লিখতে পারি? কোণ বি এ এম সমান কি লিখতে পারি? থিটা। ঠিক আছে, যেহেতু এইটার সমান্তরাল, তাহলে এই কোণটা কি সমান। আচ্ছা, তো যেহেতু দুইটা বাহুকে এই যে পি এবং কিউ বল দ্বারা নির্দেশ করছে, তাহলে এখানকার সামান্তরিকের কর্ণ কি বল দ্বয়ের লব্ধিকে নির্দেশ করবে না? তাহলে লব্ধিটা হচ্ছে তোমার আর। তাহলে এখানে লিখে দাও যে এবং কর্ণ ওবি বল দ্বয়ের লব্ধি আর কে নির্দেশ করে। আচ্ছা, তা এখন যেহেতু আমার জায়গা নাই, অল্প জায়গা আছে, একটু মুছতে পারলে ভালো হবে। তো এইটা তোমরা আগে উঠাও, হ্যাঁ, এই অংশটা তোমরা উঠাও। তো এখন ত্রিভুজ বি এ এম থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ বি এ এম থেকে পাই। তাহলে বি এ এম এ আমরা কি লিখতে পারি? দেখো, তো এইটা আর এটা যেহেতু সমান্তরাল, এই কোণ যেহেতু সমান্তরাল হয়েছে, তাহলে এইটুক যদি কিউ হয়, তাহলে এখানেও কিন্তু আবার কিউ। ঠিক আছে, যেহেতু এটা সমান্তরাল, তাহলে ত্রিভুজ বি এ এম থেকে আমরা লিখতে পারি যে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার এ এম, তাহলে অতিভুজ হচ্ছে আমার এ বি। তা আমি একবারে কিউ লিখে দিই এখানে। তাহলে এ এম সমান কি লেখা যায়? একবারে কিউ কস থিটা। জায়গা নাই, আমি এই পাশে লিখি। তাহলে সাইন থিটা সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমার বিএম, অতিভুজ হচ্ছে আমার এ বি, তাই এ বির মান তো কিউ, একবারে লিখে দিলাম। তাহলে বি এম সমান হচ্ছে কিউ সাইন থিটা। এরপরে আমি বি ও
এম, এই ত্রিভুজ থেকে আমি একটু কাজ করব। তাহলে আমি একটু উপরে মুছি, হ্যাঁ, তো এইটুক তো তোমরা আগে লিখবা। ত্রিভুজ বি ও এম থেকে পাই, এরপরে ত্রিভুজ বি ও এম থেকে পাই, ত্রিভুজ বি ও এম থেকে পাই। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আমার ওবি, ওবি স্কোয়ার সমান ভূমি হচ্ছে আমার ওএম, লম্ব হচ্ছে আমার বিএম। তাহলে ওবি স্কোয়ার সমান ওএম স্কোয়ার যোগ, তো বিএম ওএম সমান আমরা দেখো কি লিখতে পারি, আবার এখানে ওএম সমান কিন্তু আবার লিখতে পারি যে ও এ যোগ এ এম, ঠিক আছে, ও এ যোগ হচ্ছে এ এম, তার হচ্ছে স্কোয়ার যোগ হচ্ছে বিএম হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে একটু মুছে দিই, তোমরা একটু আগে তুলে নিবা। তাহলে ও বি স্কোয়ার সমান, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলা, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি যোগ বিএম স্কোয়ার, আর এখানে বিএম স্কোয়ার তো আগের থেকে ছিল। তাহলে ও বি সমান আমরা কি লিখতে পারি, আর ও এর সমান কি লিখতে পারি, পি স্কোয়ার 2 পি, আর এম সমান আমরা কি লিখতে পারি, কিউ কস থিটা যোগ এ এম সমান কিউ কস থিটা, তাহলে তার উপর স্কোয়ার যাবে, কিউ কস স্কোয়ার থিটা, আর বিএম সমান হচ্ছে কিউ সাইন থিটা, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এটুক মুছে দিই, তোমরা আগে তুলে নিও। তো এখানে কিউ কস স্কোয়ার কিউ সাইন স্কোয়ার, তাহলে এটাকে আমি কমন নিই, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, তাহলে কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তো এটুক সমান 1 হয়, এই জন্য আর এটা আমি লিখলাম না। তোমরা যদি পারো আর একটা লাইন বেশি করতে পারো, কিউ স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার সমান হয় 1। আচ্ছা, তাহলে আর সমান একবার কি লেখা যায়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ 2 পি কিউ কস থিটা। তাহলে এটা হচ্ছে লব্ধির মান। তাহলে এখন আমার আবার লব্ধির দিক বের করি। তাহলে লব্ধির দিক, এখানে কোণ আমরা আলফা ধরলাম, তাহলে আবার ত্রিভুজ ওই বি ও এম থেকে পাই, হ্যাঁ, আবার ত্রিভুজ বি ও এম থেকে পাই। তাহলে বি ও এম এ কি আছে, আমরা সাইন এবং কস দিয়ে করছি, তো এবার আমরা ট্যান দিয়ে করি। এবার কোণ কিন্তু যেহেতু লব্ধির দিক, এই কোণটা নিতে হবে, তাহলে ট্যান আলফা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে তোমার বিএম এবং ভূমি হচ্ছে ও এম, তাহলে ট্যান আলফা সমান, তো বিএম সমান আমরা কি লিখতে পারি, কিউ সাইন থিটা, আর ও এম সমান হচ্ছে আমরা জানি যে ও এ যোগ এ এম, ও এ যোগ এ এম, তাহলে ট্যান আলফা সমান কিউ সাইন থিটা, ও এর মান হচ্ছে তোমার পি, আর এ এম এর মান হচ্ছে কিউ কস থিটা। তাহলে আলফা ইকুয়াল কি লেখা যায়, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ
cos θ। তাহলে এটা হচ্ছে লব্ধির দিক আর এটা হচ্ছে লব্ধির মান আর। তো আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম সময় এটা মিড টার্ম এবং সেমিস্টার ফাইনালে কিন্তু আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো এখন এই অধ্যায়ে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভেক্টরের ডট ও ক্রস গুণন। তো এটা আমি একটু করে দেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এটা মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পারছো। ভেক্টরের সামান্তরিক সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা মিড টার্ম এবং সেমিস্টার ফাইনালের জন্য 100%। তো এখন আসো ভেক্টরের ডট ও ক্রস গুণন। তো ভেক্টরের ডট ও ক্রস গুণনটা হচ্ছে মূলত ডট গুণন বলতে বোঝায় স্কেলার গুণন, ঠিক আছে। যখন দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। আচ্ছা আমি লিখে দিই, স্কেলার গুণন বা ডট গুণন। ডট বলতে বোঝায় কি, এই যে এরকম একটা ফোঁটা, তো আমি এ একটা যদি ভেক্টর হয় ডট তারপরে হচ্ছে বি, আর ক্রস বলতে বোঝায় কি এ তারপরে এরকম ক্রস দিয়ে গুণ দিয়ে তারপরে বি, এটা হচ্ছে ডট গুণন, এটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণনকে স্কেলার গুণনও বলা হয়, ক্রস গুণনকে ভেক্টর গুণনও বলা হয়, এইটা জাস্ট মনে রাখো। আচ্ছা, তাহলে স্কেলার গুণন বা ডট গুণন, তাহলে কি বললাম যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, এটা তুমি লিখতে পারো, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার গুণন বা ভেক্টর গুণন বলে। দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার গুণন বা ভেক্টর গুণন বলে। আচ্ছা, এখন স্কেলার দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার গুণন বা ভেক্টর গুণন বলে। তা এখন এখানে আমাদের একটা সূত্র আছে যে স্কেলার বা দুইটা স্কেলার বা ডট গুণন মান যদি রাশি দুইটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, অর্থাৎ দুটো ভেক্টর রাশি যদি তুমি গুণ করো, এই রাশি দুইটার মান, তা আমরা জানি মানকে কিভাবে প্রকাশ করে, এই একটা ভেক্টর রাশি এর মানকে মডুলাস দিয়ে এভাবে, আর না হয় শুধু এভাবে। দুটি ভেক্টর রাশির গুণফল তাদের মান এবং তাদের মধ্যবর্তী কোসাইনের সমান, কোসাইন মানে কি কস এর সমান, এটা তুমি এখানে লিখতে পারো। দুটি ভেক্টর রাশির গুণফল রাশি দুইটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান। আচ্ছা, এই জিনিসটা এইখানে লিখি যে দুটি ভেক্টর রাশির গুণফল অর্থাৎ ডট গুণনের ক্ষেত্রে, যেহেতু এটা ডট গুণন ডট, তাদেরই মান এ বি, মধ্যবর্তী কোণ, যে এখানে তাহলে এটার একটা ব্যাখ্যা দিই। হ্যাঁ, ব্যাখ্যা যে মনে করি
এ ও বি দুটি ভেক্টর রাশি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। দুটো ভেক্টর রাশি, এই মনে করো একটা ভেক্টর রাশি, এই মনে করো আর একটা ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ থিটা। এই একটা ভেক্টর রাশি, এই একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো এখন আমরা জানি যে ডট গুণনের ক্ষেত্রে কি, যে আই ইন্টু আই ইকুয়াল জে ইন্টু জে ইকুয়াল কে ইন্টু কে ইকুয়াল কিন্তু 1, ঠিক আছে। এবং আই ইন্টু জে ইন্টু কে এবং কে ইন্টু আই ইকুয়াল হচ্ছে 0। এটা ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি। এখন কিভাবে দেখো, এটা প্রমাণটা একটু দেখাই যে এটা কিভাবে হয়। তো এখন আমরা ত্রিমাত্রিক যে স্থানাঙ্কতে আয়ত একক ভেক্টরগুলো আমরা জানি এক্স, ওয়াই এবং জেড। তো এক্স হচ্ছে কি আই, ওয়াই হচ্ছে কি তোমার জে এবং জেড হচ্ছে কে। এবং এদের মান কিন্তু যেহেতু একক ভেক্টর 1, এদের মান কিন্তু 1, আমি আগেই বলছি। তাহলে এই জিনিসটা লক্ষ্য করো যে আমরা এখানে লিখছি দুটি ভেক্টর রাশির গুণফল, মানে দুটি ভেক্টর রাশির ডট গুণন, কিন্তু হ্যাঁ, দুটি ভেক্টর রাশির গুণফল মানে এখানে ডট গুণফল, অবশ্যই ডট লিখতে হবে যেহেতু আমরা ডট গুণন করতেছি। দুটি ভেক্টর রাশির ডট গুণফল রাশি দুইটির মান এবং তাদের মধ্যবর্তী কোসাইনের সমান। তো আমি ধরলাম যে এই যে একটা ভেক্টর রাশি মনে করো আই, আর একটা ভেক্টর রাশি সেটাও আমি আই, যেহেতু একই 1 হয়, আমি আগে এইটা প্রমাণ করি, ইকুয়াল তাদেরই মান। তাহলে কি হবে আই ইন্টু আই, এখানে আর ভেক্টর চিহ্ন হবে না, কারণ মানে কখনো ভেক্টর চিহ্ন হয় না। ইন্টু হচ্ছে কি কস থিটা, তাহলে কস। এখন দেখো থিটার মানটা কত হবে, একটা ভেক্টর রাশি আই হয়েছে আর একটাও আই হয়েছে, তার মানে যখন একই দিকে দুটো ভেক্টর রাশি প্রকাশ হয় তখন তাদের মধ্যবর্তী কোণের মান কত হয়, সাধারণত 0, তাই না? কারণ এই যে ভেক্টর এ, বিটাও যদি এর উপর দিয়ে যাইতো তাহলে এখানে কি থিটার কোনো মান থাকতো না। যেহেতু এ এখান থেকে গেছে, বি একটু সরে গেছে, এই জন্য এখানে থিটার একটা মান আসছে। তাহলে এখানে যেহেতু আই তার উপর দিয়ে একই দিকে আবার আর একটা আই গেছে, দুইটা একই দিকে, তার মানে এটার কোণের মান হচ্ছে 0, তাহলে এই কস 0। তাহলে আই ইন্টু আই ইকুয়াল এটার মান 1, এটার মান 1, কস 0 ডিগ্রি মান কত 1, তার মানে দেখো এখানে কিন্তু 1 আসছে। আচ্ছা, এখন তাহলে আমি প্রমাণ করি যে এই যে এইটা যে আই একই জাতীয় ভেক্টর রাশি হচ্ছে 1, কিন্তু ভিন্ন জাতীয়তা আবার 0 আসে। কিভাবে, এইখানে লিখি। তাহলে দুটো ভেক্টর রাশির ডট গুণন, একটা আমি তোমার আই দিলাম আর একটা দিলাম জে, যেহেতু এখন ভিন্ন দিব, তাহলে তাদের মান কি হবে আই ইন্টু জে ইকুয়াল হচ্ছে তোমার কস থিটা, তাই না? আচ্ছা, তা এখন এখানে লক্ষ্য করো, একটা ভেক্টর রাশি আই, এইটা আমার এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয় 90। তাহলে এখন এখানে কস 90 বসালে কত হয়, এটার মান 1, এটার মান 1, কস 90 এর মান হচ্ছে তোমার 0, তাহলে 0-র সাথে গুণ করলে সবই 0। তাহলে আশা করি এটা বুঝতে পারছো এই স্কেলার গুণন বা ডট গুণন। তো এখন আসো আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো
তো এখন আসো ক্রস গুণনটা করি। ক্রস গুণনটা হচ্ছে দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল যদি রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের সমান হবে, ঠিক আছে। এবং দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। তাহলে আসো ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে আগের মতন এখানে লিখবা কি যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। আচ্ছা, তো আমার লেখা একটু ছোট এবং বুঝতে কষ্ট হতে পারে, মুখে যেহেতু বলে দিতেছি তোমরা খেয়াল করো। তাহলে দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের সমান, সাইনের গুণফলের সমান। মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তা আসলে আমরা একটু ব্যাখ্যা দিই। ব্যাখ্যা, তাহলে মনে করি এ ও বি দুটি ভেক্টর রাশি এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে একটা হচ্ছে তোমার এ আর একটা হচ্ছে বি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে এ এখন ক্রস গুণন করতেছি গুণ বি, এদেরই মান অর্থাৎ এ বি কিসের সমান? সাইনের সমান, মধ্যবর্তী কোণটা সাইনের সমান। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি যে দুটি ভেক্টর রাশি ক্রস গুণফল হবে আরেকটা ভেক্টর রাশি, কিন্তু এখানে যেই মানটা আমি পাইছি এইটা কি এখন ভেক্টর রাশি আছে? এটা কিন্তু ভেক্টর রাশি নাই, কারণ দেখো মান এ বি যা আছে সবই স্কেলার। তা এখন এই স্কেলার রাশিকে আমি যদি আবার ভেক্টর রাশি দিয়ে গুণ করি তাহলে সেটা আবার কি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে আমি এমন একটা ভেক্টর রাশি দিয়ে আমি এখন গুণ করব যেই ভেক্টর রাশির মান হচ্ছে 1। তো এখন আমরা জানি যে একক ভেক্টর যেমন এ আই তারপরে ইটা এইগুলোর মান কিন্তু 1। তো এই জন্য আমি এখানে একটা কি করলাম, ইটা দ্বারা গুণ করে দিলাম। তাহলে এইটা একটা ভেক্টর রাশি দিয়ে গুণ করলে এটা এখন একটা কিন্তু ভেক্টর রাশি হয়ে গেল। তা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাই এখন যে এ থেকে এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এটা কিন্তু একটা দিক নির্দেশ করতেছে, ঠিক আছে। দেখো আমি যদি লিখি যে এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা ইটা, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এ বি অর্থাৎ এ থেকে বি এর দিকে, মানে এইভাবে দিক নির্দেশ করতেছে যে ইটা এ ক্রস বি, তো এ থেকে বি এর দিকে। কিন্তু আমি যদি লিখতাম যে বি গুণ এ,
তাহলে বি এ সাইন থিটা এইভাবে লিখতে হয়তো, এবং তখন কিন্তু এই চিহ্নটা এইভাবে না দিয়ে এটা কি নিচের দিকে দিতে হইতো, এটার তখন উপরে দেওয়া যাইতো না, নিচের দিকে দিতে হইতো, এবং এখানে বি গুণে এইভাবে দিতে হইতো। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে মূলত ইটাটা কি করতেছে, এ ক্রস বি এবং বি ক্রস এর দিক নির্দেশ করতেছে। এটা তুমি লিখে দিতে পারো যে ইটা এখানে এ ক্রস বি এবং বি ক্রস এর দিক নির্দেশ করছে। এখন তুমি আমরা ডট গুণনের ক্ষেত্রে সমজাতীয় ভেক্টর রাশিতে 1 ছিল আর বিপরীত জাতীয় ভেক্টর রাশিতে 0 হয়েছিল, কিন্তু ক্রস গুণনে কিন্তু উল্টা, অর্থাৎ ক্রস গুণনে আমার সমজাতীয় রাশি যেটা মানে একই জাতীয় যেটা, সেটাতে হচ্ছে আমার 0, ঠিক আছে, এটাতে হচ্ছে 0, এবং তোমার ভিন্ন ভেক্টর মানে ভিন্ন জাতীয় বিপরীত ভেক্টর রাশি যেটা, সেটাতে হচ্ছে তোমার 1, কে ইন্টু আইতে হচ্ছে 1। তো এটা কীভাবে, এটা আমি একটু তোমাদের প্রমাণ করে দেখাই। এইটার প্রমাণটা দেখো। তো আমি আগে আয়ত একক ভেক্টরটা আঁকি। এটা হচ্ছে আমার এক্স, এটা ওয়াই, এক্স, এবং এটা হচ্ছে জেড। এক্স হচ্ছে তোমার আই, ওয়াই হচ্ছে জে, এবং জেড হচ্ছে কে। তাহলে এখানে আমরা লিখছি কি, যে এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা, তাই না, এবং এইটার মানও তো 1। আচ্ছা, এটা আমরা লিখি। তাই একটা ভেক্টর রাশি আমি কি নিব, প্রথমে একই জাতীয় নিই, হ্যাঁ, আই ক্রস আই ইকুয়াল তাদেরই কি মান ক্রস আই, তারপরে হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে ইটা। আচ্ছা, তাহলে এই ইটার মানও তো 1, তাহলে এখানে 1 বসাই দিলাম। এখন এই থিটার মানটা কত হবে, তো যেহেতু একই ভেক্টর রাশি, কি বললাম একটু আগে ডট গুণনের ক্ষেত্রে, যে আই ইন্টু আই, অর্থাৎ একই দিকে যদি যায়, এইটাও মানে প্রথমটাও যেদিকে গেছে পরেরটাও সেদিকে গেছে, তাহলে এখানে থিটার মান কি 0, এবং এর লব্ধির মান হচ্ছে সর্বোচ্চ লব্ধির মান। একটা জিনিস মনে রাখবা, যখন কোনো ভেক্টর রাশি একই দিকে দুইটা বল মানে ক্রিয়া করবে, তখন তাদের লব্ধি হবে সবচেয়ে বেশি, কিন্তু ও আস্তে আস্তে যখন আরেকটা আস্তে আস্তে এদিকে যাবে, এদিকে যাইতে 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 তখন বিপরীত দিকে হয়ে যাবে, তখন তার লব্ধির মান কিন্তু সর্বনিম্ন হয়ে যাবে। অর্থাৎ বিপরীত দিক হয়ে গেলেই তো সে এদিকে একটা টানতেছে, ওইদিকে আর একটা টানতেছে, তার মানে কি এর লব্ধি হচ্ছে সর্বনিম্ন হয়ে যাবে, এবং এর মধ্যবর্তী কোণের মান হয়ে যাবে 180, ঠিক আছে। আর যখন একই দিকে থাকবে, মানে এটা এই দিকে থাকবে, তখন থিটার মান 0, কিন্তু লব্ধির মান আবার সর্বোচ্চ, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে একই দিকে যেহেতু, তাহলে সাইন 0 ডিগ্রি মান কি 0, তাহলে এটার মান 1, এটার মান 1, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে সব কিছুর মান কি আসে 0। তাহলে দেখো এখানে কিন্তু 0 আসছে। এখন ভিন্ন জাতীয় মানে বিপরীত যে ভেক্টর রাশিগুলো একই জাতীয় যদি না হয়, তাহলে তার মান আবার 1। কিভাবে, তাহলে আমি একটা আই দিলাম ক্রস দিয়ে আর একটা জে দিলাম, তাদের মান কি হবে আই, এবং এইটার মান হবে জে, এবং এখানে সাইন, যেহেতু তোমার আই এবং জে এদের মধ্যবর্তী কোণ কত 90, তাহলে সাইন 90, এবং ইটার মান হচ্ছে কত, যেহেতু একক ভেক্টর 1, তাহলে এটার মান 1, এটার মান 1, সাইন 90 ডিগ্রি মান কত 1, এই সবই 1, মানে এখানে মান আসে 1। তো আশা করি বুঝতে পারছো ভেক্টরের ক্রস গুণন, ঠিক আছে। তো ওদের গুরুত্বপূর্ণ তোমার যা ছিল আমি কিন্তু একবারেই সব দেখাই দিলাম। তো বিশেষ করে সামুদ্রিক সূত্রের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট।
তো আমরা নিয়মিত কিন্তু তোমাদের ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি সব গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর কিন্তু অনলাইনে ক্লাস দিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা কিন্তু তোমার 499 টাকার একটা কোর্স চালু করছি, যেটা তুমি রেকর্ড এবং লাইভ ক্লাস পাবা, খুবই স্বল্প মূল্যে সব সাবজেক্ট পাবা। তো তোমাদের যাদের মনে হয় যে তোমরা এইসব সাবজেক্টে দুর্বল আছো, তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো, আমরা সর্বোচ্চ তোমাদের সার্বিক সহযোগিতা করব। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি করতেছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।